নমস্কার বন্ধুরা, যেসব ব্যক্তিরা জয়েন্ট পেইন সমস্যায় ভুগছেন, অর্থাৎ কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, হাতের এই সব জয়েন্টে ব্যথা, ঘাড়ে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, অর্থাৎ পুরো শরীরটা তো আমাদের জয়েন্ট দিয়েই তৈরি, তাই না? আমাদের মাথা থেকে শুরু করে পা অবধি হাজার হাজার জয়েন্ট রয়েছে। আর এই জয়েন্টের ব্যথা নিয়েই আজকের এই ভিডিওটি বানানো। তাই আপনি যদি আর্থ্রাইটিস অর্থাৎ বাতের ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ এখানে আমরা বাতের ব্যথা যে কারণে হয় সেটার একদম সম্পূর্ণ কিওর ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। আর সাথে বাতের ব্যথা যে 5টি কারণে হয়, যেমন প্রথমটি অস্টিও আর্থ্রাইটিস, 2 নম্বর রিউমাটয়েড আর্থ্রাইটিস, 3 নম্বর গার্ড অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যে বাতের ব্যথা হয় সেটার সমাধান নিয়ে কথা বলবো। নাম্বার 4 পোস্ট ভাইরাল বা ইনফেকশন রিলেটেড জয়েন্ট পেইন, এবং সবশেষে 5 নম্বর লাইফস্টাইল রিলেটেড জয়েন্ট পেইন। অর্থাৎ জয়েন্ট পেইন যে কারণে হয়, বাতের ব্যথার সম্পূর্ণ কিউরেবল ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। আর এর জন্য আপনাদের বাইরে থেকে কোনো মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট খাওয়ার কথা বলবো না। সম্পূর্ণ বাড়িতেই আমরা কীরকমভাবে এই জয়েন্ট পেইন থেকে রিলিফ পেতে পারি সেগুলো নিয়ে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওকে, তাই চলুন ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। এবার প্রথমটি কথা বলছি অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। অস্টিও আর্থ্রাইটিস কাদের হয়? বিশেষ করে ফিমেলস, মহিলারা যখন 40 পেরোতে শুরু করে তখন তাদের এটা সমস্যা হয়। কেন? কারণ তখন তারা মেনোপজের দিকে এগিয়ে যায়। মেনোপজটা কি? মেনোপজ হচ্ছে যখন মহিলাদের পিরিয়ডস আসা, মাসিক আসা আস্তে আস্তে বন্ধের দিকে এগিয়ে যায়। ওকে, তখন কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিস বেশি পরিমাণে হয়। কারণ তখন মেনোপজের সময় আমাদের বোন ডেন্সিটি অনেকটা উইক হয়ে পড়ে, আমাদের হাড়গুলো অনেকটা দুর্বল হয়ে পড়ে। ওকে, তাই জয়েন্ট পেইন সেই সময় কিন্তু বেশি পরিমাণে হয়। এবং সাথে যেসব ব্যক্তিরা ওভারওয়েট সমস্যায় ভুগছেন, অতিরিক্ত ওজন, দীর্ঘদিন থেকে হাঁটাচলা বা ভারী জাতীয় কোনো কাজ করলে কিন্তু আমাদের জয়েন্টের কার্টিলেজ কমে যায়। কার্টিলেজটা কি? এই যে দেখুন, আমরা এরকম ফোল্ড করছি, ভাঁজ করছি, হ্যাঁ, আমাদের কি বললাম, শরীরটা হাজার হাজার আমাদের শরীরে জয়েন্ট রয়েছে। আর জয়েন্ট যদি না থাকতো আমরা মুভ করতে পারতাম না, তাই না? এরকম করতে পারতাম না, হেলতে পারতাম না, বসতে পারতাম না, হাঁটু ভাঁজ করতে পারতাম না, এই যে সোজা করছি, বাঁকা করছি, এটা করতে পারতাম না। তো সহজ ভাষায় বললে কার্টিলেজ হলো জয়েন্টের মধ্যে থাকা এক ধরনের পিচ্ছিল পদার্থ, এক ধরনের পিচ্ছিল বাফার, যেটা আমাদের হাড়ের সাথে হাড় যেন ঘর্ষণ না লাগে, ঘর্ষণ লেগে যেন কটকট আওয়াজ না করে, শিশির আওয়াজ না করে, সেটা রোধ করতে সাহায্য করে এই কার্টিলেজ। আর এই অস্টিও আর্থ্রাইটিস রোগে এই কার্টিলেজ কমে যেতে শুরু করে। আরও সহজ ভাষায় যদি বুঝিয়ে বলি, উদাহরণস্বরূপ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, বড় বড় মেশিনে গিরিজ ঢালা হয়, লোহায় যেন ঘর্ষণ না লাগে, এই জন্য গিরিজ ঢালা হয়, মোবাইল ঢালা হয়। কারণ কি? কারণ এই গিরিজ ঢালার মাধ্যমে লোহা ঘর্ষণ লাগে না, শব্দ হয় না, সেটা কাজ ভালো করতে পারে তখন। ঠিক তেমনিভাবে আমাদের জয়েন্টের ইনফ্লামেশন কমাতে, জয়েন্টকে ভালো রাখতে গেলে এই কার্টিলেজ দরকার পড়ে। আর যখন এই কার্টিলেজ কমে যেতে শুরু করে তখনই আমাদের হাঁটু ব্যথা করে, পায়ের গোড়ালি ব্যথা করে, কোমর ব্যথা করে, তাই না? আর এটা আমরা কোথা থেকে পাবো? এটা আমাদের পাওয়ার জন্য সর্বপ্রথম যে খাবারটি খেতে হবে সেটা হচ্ছে কোলাজেন সমৃদ্ধ খাবার। এবার আপনারা বলবেন কোলাজেন আবার কি? কোলাজেন হলো এক ধরনের প্রোটিন যেটা আমাদের নতুন নতুন নার্ভ, নতুন নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, আমাদের মাসলস রিকভারি করতে সাহায্য করে, আমাদের জয়েন্টের শক্তি বাড়িয়ে তোলার জন্য, সাথে সাথে আমাদের বয়সের কারণে যে চামড়াগুলো, আমাদের স্কিনটা অনেকটা লুজ হয়ে যায়, জড়িয়ে যায়, এগুলো কমিয়ে তোলার জন্য কোলাজেন বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ এক ধরনের ইলাস্টিকের মতো কাজ করে থাকে আমাদের শরীরে। এবং সাথে হোম রেমেডিস একটা অ্যাপ্লাই করতে হবে। 1 চা চামচ থেকে 2 চা চামচ আপনি খাঁটি সরিষার তেল নেবেন, এবং সাথে 2 কোয়া রসুন থেতলে নিয়ে ভালো করে গরম করে, যেখানে ব্যথা হচ্ছে, যেই জয়েন্টে ব্যথা হচ্ছে সেখানে দিনে 2 বার করে মালিশ করবেন। একবার রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে, আর একবার সকালে ঘুম থেকে ওঠার পরে। এরকমভাবে মালিশ করলে দেখা গিয়েছে অনেক পেশেন্ট ইনস্ট্যান্ট রিলিফ পান। সাথে সাথে এটা অবশ্যই মাথা রাখা উচিত, যদি আপনার ওজন বেড়ে গিয়েছে তাহলে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসুন। আপনি যদি ভারী কাজ বেশি করছেন তাহলে একটু কমিয়ে দিন। হাঁটাচলা সংক্রান্ত কাজ যদি বেশি করছেন সেটাও একটু কমিয়ে দিন। এবং সাথে আমাদের অবশ্যই মাথা রাখা উচিত, এইসব সমস্যা ক্রনিক হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে ফিজিও করাতে হবে। অর্থাৎ ফিজিওথেরাপি করালে খুব ভালো একটি ফলাফল পাওয়া যায়। এবং সাথে সাথে একটা ব্যালেন্স ডায়েট কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে।
আর এর জন্য আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। MPS হেলদি ওয়ার্ল্ড এই নামে আমার পেজ রয়েছে, সেখানে ফলো করে মেসেজ করতে পারেন। নেক্সট নাম্বার হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা এক ধরনের অটো ইমিউন বাত। এই অটো ইমিউন রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয়? যাদের ইমিউন সিস্টেম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণই দুর্বল এবং যাদের জিনগত সমস্যা রয়েছে, অর্থাৎ আপনার বাবা মা দাদু দিদা এদের মধ্যে যদি এসব সমস্যা থাকে তাহলে এগুলো সাধারণত দেখা যায় অনেক ব্যক্তির মধ্যেই এগুলোর প্রভাব পড়ে। আর এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে বিশেষ করে মহিলারা 25 থেকে 50-এর মধ্যে বেশি আক্রান্ত হন। আর সবথেকে মজার বিষয় কি জানেন তো, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের অটো ইমিউন বাত। এটা হলো শরীর নিজেই নিজের জয়েন্টকে শত্রু ভেবে আক্রমণ করে। শরীর নিজেই নিজের জয়েন্টকে শত্রু ভেবে আক্রমণ করে। আর তখনই কী হয়? ফোলাভাব হয়, ভীষণে ব্যথা হয়, যন্ত্রণা হয়, ক্লান্তি আসে শরীরে। এটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন রিউমাটয়েড আর্থ্রাইটিস। দেখবেন অনেক সময় সকালে উঠে ভীষণই ব্যথা, একদমই হাঁটতে পারছেন না, আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু ব্যথাটা কমতে শুরু করছে। আর এই রোগটি এতটাই খারাপ প্রকৃতির রোগ, এটা যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না করা হয় তাহলে আমাদের হাড়গুলো বিকৃত হতে শুরু করে, হাড় ব্যান্ড হতে শুরু করে, হাড় বাঁকা হয়ে যায়। তাহলে এবার এই রোগ সারাতে আমরা কি খাবো? এর জন্য আমাদের প্রথম যে খাবারটি খেতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সংক্রান্ত খাবার, যেমন ফ্লেক্স সিডস এবং আলমন্ড। এই দুটো খাবারের মধ্যে সবথেকে বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ভীষণই কার্যকরী। এবং সাথে টারমারিক, তুলসী এবং গিলোই, কাঁচা হলুদ, তুলসী 5-7টা তুলসী পাতা এবং গিলোই 8-10 ইঞ্চি গিলোই, এই 3টা উপাদান একসাথে ব্লেন্ড করে বা একসাথে 1 গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে এটা আপনি রোজ সকালে পান করবেন। এর মাধ্যমে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ খুব সহজেই কমতে দেখা গিয়েছে। 3 নাম্বারটা খুব কমন আজকালকার, সেটি হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা, যেটাকে বলছি আমরা গাউট। এই ইউরিক অ্যাসিড সংক্রান্ত সমস্যা কারা বেশি ভোগেন? যারা লাল মাংস বেশি খান, রেড মিট, যেমন ছাগলের মাংস, গরুর মাংস এবং ভেড়ার মাংস, এবং সাথে সাথে যেসব ব্যক্তিরা অ্যালকোহল সেবন করেন এবং যারা বেশি প্রোটিন খান, তাদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। তাই বিশেষ করে 25 থেকে 50 বছর বয়সী পুরুষদের মধ্যে এই ইউরিক অ্যাসিডের সমস্যা বেশি পরিমাণে হয়। সাথে সাথে তো একটা জেনেটিক্যালি একটা প্রভাব তো থাকেই। তাহলে এবার কথা হলো, এই ইউরিক অ্যাসিড সারিয়ে তোলার জন্য আমরা কি খেতে পারি? এর জন্য আমাদের প্রথম যে খাবারটি খেতে হবে সেটি হলো লাউ, কুমড়ো, শসা, আমলকি। ওকে, এগুলো খাবার আমাদের কিন্তু ইউরিক অ্যাসিড সারিয়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করে। সাথে মেথি, তুলসী পাতা এবং গিলোই, মেথি, তুলসী পাতা এবং গিলোই এই 3টি উপাদান একসাথে 1 গ্লাস জলের সাথে ভালো করে ফুটিয়ে রোজ 1 কাপ করে আপনি পান করবেন। সাথে সাথে আপনাকে যে জিনিসটা করতে হবে, যেসব খাবার খেলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, বেশি পরিমাণে ইনফ্ল্যামেশন হচ্ছে, সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবং আমি যে বললাম রেড মিট, অ্যালকোহল, বেশি প্রোটিন জাতীয় খাবার, সেগুলো থেকে আপনাকে একদম 100 হাত দূরে থাকতে হবে। এবং সাথে সাথে আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যাদের এই আর্থ্রাইটিসের জন্য যাদের পা ফুলে যাচ্ছে, হাত ফুলে যাচ্ছে, মনে করুন যে আপনার প্রতিদিন পা ফোলার সমস্যা রয়েছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, 1 বালতি জল নিন। 1 বালতি জলে, এটা ভীষণই কার্যকরী, একদিন করে দেখুন, আপনি ইনস্ট্যান্ট রিলিফ পাবেন আপনি পা ফোলা থেকে, পায়ের ব্যথা থেকে। এটা করার জন্য আমাদের একটি বালতি লাগবে এবং বালতি ভর্তি জল। আমাদের শরীরের উষ্ণতা কত, টেম্পারেচার কত? 37.2 ডিগ্রি সেলসিয়াস, তাই না? ঠিক তেমনি এই জলটাকে গরম করতে হবে এর থেকে প্রায় 3-4 ডিগ্রি বেশি, অর্থাৎ 42 to 43 ডিগ্রি সেলসিয়াস। হালকা গরম করতে হবে যেন পাটা আপনি ডুবিয়ে রাখতে পারেন। একটা চেয়ার নেবেন, চেয়ারে বসে পাটা যেন আপনার সেই 1 বালতি ভরা বালতি জলের মধ্যে পুরো পাটা ডুবে থাকে। এরকমভাবে আপনি রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই করবেন। দেখবেন আপনার পা ফোলাটা কমতে শুরু করবে, পায়ের ব্যথা হবে না, আপনার জ্বর সর্দি যদি থাকে শরীরে সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে। 4 নাম্বার, পোস্ট ভাইরাল বা ইনফেকশন রিলেটেড জয়েন্ট পেইন। শুধু খাবার দাবারের মাধ্যমে কিন্তু আমাদের জয়েন্ট পেইন হয় না। এই পোস্ট ভাইরাল বা ইনফেকশন রিলেটেড জয়েন্ট পেইন কাদের বেশি হয়? যেসব ব্যক্তিরা ভাইরাল ফ্লুতে ভুগছেন, চিকনগুনিয়াতে ভুগছেন, ডেঙ্গু, হেপাটাইটিস রোগে ভুগছেন, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি পরিমাণে হয়। এক্ষেত্রে যেটা হয়, আমাদের শরীরে ভাইরাস যায়,
আমাদের শরীরে ভাইরাস এন্ট্রি মারে, হ্যাঁ, আর এন্ট্রি যখন মারে তখন আমাদের শরীরে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, উইক হয়ে পড়ে, আর তখনই আমাদের জয়েন্ট পেইন বেশি হয়, ক্লান্তি আসে শরীরের, ফোলাভাব, ইনফ্লেমেশন বেশি থাকে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 1 গ্লাস দুধ নিতে হবে, 1 টুকরো আদা, 1 টুকরো কাঁচা হলুদ, এই কাঁচা হলুদ এবং আদা ভালো করে থেতিয়ে নিয়ে 1 গ্লাস দুধকে ভালো করে বয়েল করতে হবে, সবগুলো একসাথে মিশিয়ে। এই বয়েল করে রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এটা আপনাকে পান করতে হবে। এটা আপনার ইমিউন সিস্টেমটা আরও বুস্ট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে, এবং সাথে ইমিউনিটি বাড়িয়ে তোলার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন পেয়ারা, আনারস, বাতাবি লেবু, আমলা, অরেঞ্জ, মাল্টা, মোসাম্বি, এই টাইপের খাবার কিন্তু আপনি অবশ্যই খেতে পারেন। সাথে সাথে গিলোই আর তুলসী, এটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্টার হিসেবে আমাদের শরীরে কাজ করে। অবশ্যই কিন্তু এই জাতীয় খাবারের মধ্যে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করবেন। এবং সবশেষে কথা বলবো লাইফস্টাইল রিলেটেড জয়েন্ট পেইন। লাইফস্টাইল রিলেটেড কেমন? যদি আপনার ওজন বেশি থাকে, যদি আপনি এক চেয়ারে বসে দীর্ঘ সময় কাজ করছেন অফিসে, তাহলে দেখবেন আপনার ব্যাক পেইন সচরাচর লেগেই থাকে, তাই না? এবং হাঁটুতে ব্যথা করছে, পায়ের গোড়াতে ব্যথা করছে। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের ওভারওয়েটের কারণে হয়ে থাকে, এক চেয়ারে দীর্ঘ সময় কাজ করার কারণে কিন্তু হয়ে থাকে। এই জন্য আমাদের কী করতে হবে? ভেরি সিম্পল। যদি ওয়েট বেশি থাকে তাহলে ওয়েট কমিয়ে নিন। এক চেয়ারে দীর্ঘ সময় কাজ করলে মাঝে মাঝে আধ ঘন্টা 1 ঘন্টা পর একটু ব্রেক নিন, 2-4 মিনিট একটু হাঁটুন, তাহলে তো এই সমস্যাগুলো আমাদের হিল হয়ে গেল, সলিউশন চলে আসলো, তাই না? আমাদের কি দরকার ডাক্তারের কাছে যাওয়ার, ক্যাপসুল খাওয়ার, বাইরে সাপ্লিমেন্ট খাওয়ার? এবং সাথে সাথে যেসব খাবারগুলো খেতে হবে, আমাদের ভিটামিন ডি, ভিটামিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, এবং আমাদের ব্যায়াম কিন্তু অবশ্যই করতে হবে এইসব সমস্যায়। হ্যাঁ, স্ট্রেচিং করতে হবে শরীরটাকে। ঘুম থেকে ওঠার পরে হালকা মাথা ঘোরাচ্ছেন, একটু হাতগুলো একটু নাড়িয়ে নিচ্ছেন, একটু সকালবেলা হাঁটাচলা করছেন, একটু দূরে ঝাপাঝাপি করছেন। তো এই জাতীয় ওয়ার্কআউট, এই জাতীয় এক্সারসাইজ, স্ট্রেচিং, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডেইলি লাইফস্টাইলে অ্যাড করতে হবে। অর্থাৎ আপনার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু আপনার এই লাইফস্টাইল রিলেটেড জয়েন্ট পেইন থেকে আপনি ছুটকারা পেতে পারেন। ওকে বন্ধুরা, এই যে জয়েন্ট পেইন, এটা নিয়ে একটা আমাদের সমাজে ভুল ধারণা রয়েছে, একটা মিসকনসেপশন রয়েছে যে বয়স বাড়লে জয়েন্ট পেইন হয়। আসলে বয়স বাড়লে জয়েন্ট পেইন হয় না, বয়স বাড়লে আমাদের শরীরে নিউট্রিশনের ঘাটতি হয়। নিউট্রিশনের ঘাটতির কারণে আমাদের কার্টিলেজ কমে যায়, আমাদের কার্টিলেজ তৈরি হতে পারে না, আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, আমাদের শরীরে জিঙ্ক ঘাটতি হয়, আমাদের শরীরে ভিটামিন বি12 ঘাটতি হয়, আমাদের শরীরের সঠিকভাবে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়। তো এই যাবতীয় সমস্যার কারণে কিন্তু আমাদের এই জয়েন্ট পেইনগুলো হচ্ছে। ওকে, আর আমি যে থেরাপিটা করার কথা বললাম, হট ওয়াটার, এটা কিন্তু অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। এবং সাথে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের জন্য আপনারা কী খাবেন, ভিটামিন বি12 খাবারের জন্য আপনারা কী খাবেন, ভিটামিন ডি কোথা থেকে পাবেন, এই যাবতীয় ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে, তো সেগুলো গিয়ে অবশ্যই চেক আউট করবেন। আর আপনাদের এই সমস্যা কতদিন থেকে ভুগছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে, আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান তাহলে এমপিএস হেলদি ওয়ার্ল্ড এই নামে যে আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করে মেসেজ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।